পরিশেষে ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে সেই সুপারস্টার 90 দশকের সালমান শাহর লাশ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সালমান শাহর মার নির্দেশে এবং আদালতের নির্দেশে এই কবর থেকে লাশ তোলার মতো কাজটি করতে যাচ্ছে প্রশাসন। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ তোলার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। মৃত্যুর কারণ জানতে কবরস্থান থেকে লাশ উত্তোলন শুরু করেছে, তবে আদালতের কাছে আবেদন করা হলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন কিন্তু সেই লাশটি এখান থেকে উত্তোলন করা শুরু করেছে। এদিকে আজ সিলেটের কবরস্থান থেকে সালমান শাহের লাশ আবারও তোলা হচ্ছে, আবারও ময়নাতদন্ত করা হয়। 15 জন ফেসে যায় ডন, সামিরা, শাবনূর আরো অসংখ্য চলচ্চিত্র অভিনেতা। ডন গ্রেফতার হলো, সারা দেশ পাগল হয়ে গেল, মনে হলো যেন আমার সালমান শাহ বেঁচে গেছে মনে হচ্ছিল। আমি কিন্তু কাঁদছি না, আমার কান্না আসে না। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষে 3 যুগ পেরিয়ে প্রায় 30 বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে, সত্যকে যত ভিতরে লুকানো রাখা হোক না কেন। সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। ডন গ্রেফতার হলো, সারা দেশ পাগল হয়ে গেল, মনে হলো যেন আমার সালমান শাহ বেঁচে গেছে মনে হচ্ছিল। আমি কিন্তু কাঁদছি না, আমার কান্না আসে না। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। এখন আমি জানতে পারছি সালমান শাহকে ক্লোরোফর্ম করা হয়েছে, হাত পা বাঁধা হয়েছে, এখন আমি অসুস্থ হচ্ছি। এখন বুঝতে পারছি যে আমার ছেলে মারা গেছে, কিভাবে মারা গেছে এইসব তো কেউ আমাকে বলে নাই। আমার ছেলে জীবিত, সে সেন্সলেস হয়ে গেছে, ওইভাবে বের করে আনছি। আপনার দিকে নিয়ে গেলাম হলি ফ্যামিলিতে, গিয়ে মনে হলো ওরা প্রস্তুত ছিল, ওরা কেউ হাত দিল না। আমাকে বললো, আমি সংক্ষেপে বলছি, ওরা আমার হাজব্যান্ড, আমি যখন নামাই নিলাম উপর থেকে, আমরা ঘরে গিয়ে দেখলাম আমার ছেলে অসুস্থ পড়া। আমি দেখতে তারে ডাকলাম, একজন তেল দিচ্ছে, আমার আবুল আর একটা চাইনিজ মেয়ে হাতে হাতে তেল দিচ্ছে 2 হাত ধরে। আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোট ছেলে ঢুকছি, আর কেউ ছিল না ওখানে। 15 দিন আগে একটা ছেলে বলে গেছিল যে সালমান শাহকে হত্যা করা হবে, মেরে ফেলবে, আপনি বাঁচাতে চাইলে তার কাছে নিয়ে আসেন। আমার ছেলে বলছে ছেলেটা এডিক্ট, কি উল্টোপাল্টা বলছে। ওই ছেলেটাকে দেখলাম লিফটে নেমে যেতে, ভিজা গায়ে, খালি গায়ে, তার কাঁধে একটা লাল গামছা, আর উপরে ওই যে ডলির ছেলে বলে একটা খ্যাত, একটা আমার বাসার কাজের ছেলের বুয়ার ছেলে, ওকে নিয়ে নেমে যাচ্ছে। সে কিন্তু আমাকে বললো এখানে যে আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, যান গিয়ে দেখেন, বলে সে আর পাশের লিফটে নেমে গেল। আমি আর কিছু জানলাম না। ঘরে ঢুকলাম, সালমান শাহ ইমনের ঘর যেমন ঠিকঠাক থাকতো আগে, পরিপাটি সুন্দর, মনে হচ্ছে না এমন কোনো ঘটনা ঘটছে এখানে। ডাইরেক্ট আমরা রুমে গেলাম, রুমে গিয়ে দেখলাম ইমনের খাটে যেদিকে মাথা রাখার কথা ওইদিকে পাও, যেদিকে পাও রাখার কথা ওইদিকে মাথা, সে শুয়ে আছে, একটা গেঞ্জি পরা, কালার মনে নাই, ইয়েলো একটা প্যান্ট পরা, 2 জন তেল দিচ্ছে। আমরা ঢুকতে দেখে ওরা চলে যাচ্ছিল। আবুলকে আমার হাজবেন্ড বললো যে একজন ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন আমিও দৌড়ে গিয়ে আমার ছেলেকে চুমা দিলাম, ডাকতেছি, ইয়ে করতে উঠে না, তখন বিছনায় উঠে গেছি। আমি উঠে যখন পায়ের দিকে নাড়া দিয়েছি, পা ঠান্ডা হয়েছে কিনা আমি দেখতে গিয়ে দেখলাম নীল হয়ে গেছে পায়ের 10টা নখ। হাতে আসলাম ফিরত, যে কি হলো, হাতেরও দেখলাম 10টা নখের হাফ সাইজ ইয়ে হয়ে গেছে, ঠোঁটটা নীল হয়ে গেছে। আমি ঠোঁটে চুমা দিলাম, বললাম বাবা ওঠ, আম্মা আসছি কিছু করে। পরে জানছিলাম আমেরিকান ভিসের আর ইয়েতে চেক করে ফোন করে যে এটা কেন, ওনারা বলছেন যে সাফোকেশনের কারণে লোক মারাও যেতে পারে, না হলে এভাবেই কমাতেও থাকতে পারে, সাফোকেটেড হওয়ার কারণে এই সিমটমগুলো দেখা গেছে। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এখানে দাঁড়ায় আসো কেন, আমার ছেলে তো মরে যাচ্ছে। ধরে কিন্তু কেউ নাই, সালমান শাহ স্ত্রী বা অন্য কোনো লোক নাই, একটা লোক বসা ছিল। আমরা যখন ঘরে ঢুকছি, আমার হাজব্যান্ড বলছেন উঁচামুটা কালো করে আননোন একটু বিদঘুটে টাইপের লোক, আমরা ঢুকতে দেখে সে বেরিয়ে চলে গেল। আমার প্রশ্ন ওখানে সে কে ছিল। আচ্ছা, তারপরে যখন বিয়ে করলো, আবুল আসতেছে না, আমি তখন তাকে উঠাই নিছি। আমরা 3 জনে ধরাধরি করে, তখন কিন্তু আর কোনো মানুষ নাই, স্বামীটা তো ঘরেই ছিল, কিন্তু আমরা তো দেখি নাই। বের হয়ে যখন আধা করে আসছি, তখন ওইখানে একজন মহিলা, ওদেরই বন্ধু, পরে শুনছি এটা আজিজ মোহাম্মদ ভাইয়েরই গার্লফ্রেন্ড, সে কি নামটা ভুলে গেছি আমি এই সময়ে, যাই হোক, ও আমাকে এসে বলতেছে হু দ্য হেল ইউ আর,
ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন আমি রিপ্লাই করছি, আমার হাজব্যান্ড তাকায় এসে বলছে আপনি কে? তখন আমি বলছি যে হু দ্য হেল ইউ আর, আই এম এ মাদার অফ সালমান শাহ। ইমন, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে, সরো। বলে আমরা নিয়ে লিফটের এই 5-6 বা 10 কদম ওখানে গিয়ে লিফটে আমরা উঠতে গেলাম, লিফটে উঠলাম, কিন্তু লিফট আর নিচে যায় না। উপরে আসার সময় এরকম হয়েছিল, লিফট আর নামে না। প্রায় 20 মিনিট আমরা আমার হাজব্যান্ড লাথি দিচ্ছে, শব্দ করতেছে। 20 মিনিট পরে ধাম করে লাফটা নেমে গেল। নামার পরে নিচে গিয়ে দেখলাম ওই যে কথিত বাদল খন্দকার, যে আগে 5 তারিখ রাত্রে সারা রাত ওখানে ছিল, মানে উনি জড়িত, সে ওখানে দাঁড়ানো দেখে আমরা, ইমনের আব্বা বললেন যে ই করেন, আপনি চলো বাবা আমার সাথে, ইমনকে নিয়ে হোলি ফ্যামিলিতে যাইতে। সে যাবে না, কিন্তু কেন যাবে না সেটা তো বুঝতে পারলাম না। জোর করে আমাদের গাড়িতেই তুলে আমরা দুইজন, আমি আর আমার ছোট ছেলে পিছনে শোয়া, বাদল খন্দকার আমার হাজব্যান্ড সামনে, আমরা হোলি ফ্যামিলিতে দ্রুত চলে গেলাম। তখন বোধহয় 1টা বাজে। ইউরো বাংলা টুয়ার্স বার্মিংহাম আমরা হজর বুকিং 2027 সালের নিলাম। আমরা স্টার্টিং পয়েন্ট 5 স্টার হোটেল গিয়ে 7200, ইকোনমি প্যাকেজ 5500। তো একটা বাজে এরকম হলি ফ্যামিলিতে গিয়ে দেখলাম একদম সুন্দর, ওই জায়গাটাও একদম কোনো মানুষ নাই। ভিতরে ঢুকতে যখন গেলাম, ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে স্টেতো গলায়। আমি তার স্টেতো ধরে টান দিয়ে বলছি, এতক্ষণ ধরে চিৎকার করতেছি, শুনো না আমার ছেলে মরে যাচ্ছে, উঠে আনছি, উঠতে চায় না। উঠে আনছি, পরে এসে এরকম দেখে বললো এখানে তো ওনাকে দেখা হবে না, বাইরে অ্যাম্বুলেন্স আছে, আপনারা মেডিকেলে নিয়ে যান। আমি মেডিকেলে কেন, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি দেখো। বলে না হবে না, বলে চলে গেল। পরে গাড়ি থেকে তুলে আমরা অ্যাম্বুলেন্সে তুললো, ওরা গেলাম। তখন বাদল খন্দকার সঙ্গে মেডিকেলে গেলাম, গিয়ে স্ট্রেচার নামাই দিয়া অ্যাম্বুলেন্স এমনি চলে আসলো, কোনো পয়সা নিল না। বাদল খন্দকারও নাই, আজ পর্যন্ত আর দেখি নাই আমি। আচ্ছা, তারপরে ঢুকলাম, ওখানেও ডাক্তার আসে না, তাকে টেনে আনলাম, আবার ধরে টেনে একটা থাপ্পড় দিছি আমি, উঠতেছে না দেখে। আমার তখন তো সেন্স নাই, আমি মেডিকেল হোলি ফ্যামিলি থেকে আসছি, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা বসে আছো, ডাকতেছি, উঠে আসো। ও উঠে আসলো, তো স্ট্যাতো লাগায় না, আবার বলছে তুমি স্ট্যাতো দেও, বুক দেখো আমার ছেলে। ও দূর থেকে এরকম দেখে মনে হলো যে জানা, বলতেছে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমি কি বলতেছো তুমি, কেন চলে যাবে, কোথায় চলে গেছে? বলে উনি মারা গেছে। তখন তো আমার সেন্স নাই, আমি তখনই বলছি যে স্ট্রেচারটা উঠাও, আমার ছেলেকে নিয়ে CMH চলো। তখন ওই লোকটা সামনে এসে আটকাই দিছে, বলে না আপনি যেতে পারবেন না, আপনার ছেলেকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন আনতে হবে, নেট যেতে দিবে না। বলে সে ট্রলিটা বারান্দায় নিয়ে রেখে দিল। তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলেন ওকে কি করতে, উনি চলে গেলেন ম্যাজিস্ট্রেটের কাছে। আমি ওখানে থাকলাম, আমার ছোট ছেলে কোথায় নাই, আমার খেয়ালও ছিল না। ওখান থেকে আমার ছোট ছেলে চলে গেছে তার ভাবিকে আনতে, মানে স্ক্যাটন রোডে ইমনের বাসায়। ওখানে গিয়ে সে উপরে গিয়ে দেখলো যে ওই রুবি টুবিয়ারা বসে গল্প করতেছে, সামিরা বসা সুন্দর ওয়েল ড্রেসে। ও ভিতরে একটা রুমে ঢুকে বলছে ভাবি এদিকে উঠে আসো। রুমে গেছে, পরে বলছে যে ভাবি আমার ভাই কি হয়েছে? তো কি হয়েছে দিওন বলে আমি জানি না ভাই, আমি জানি না। বলে তুমি জানো না তো কে জানবে আমার ভাই কি হয়েছে? তখন সে দরজা লাগাই দিছে, সামিরা লাগাই দিয়ে মানে বিল্টুর পায়ে ধরে ফেলছে, ধরে বলছে ভাই আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। বলে টান দিয়ে দরজা খুলে দৌড় দিয়ে পালাই গেল। পরে শাহরান বের হয়ে দেখলো আর কোনো উপায় নাই, সে বাইরে তালা দিয়ে, ও আর একটা ফ্রেন্ড ছিল আহরার, নেমে নিচে তালা দিয়ে নিচে নেমে আসছে। 4 তলায় এসে লিফটটা আটকে গেলে দরজা খুলে গেল, মানে ওকে দুইজনকে ধস্তাধস্তি করে কয়েকজন লোক নামাইতে চেষ্টা করলো। তখন ওখানে সামিরাকে দেখছে, সামিরা দাঁড়ানো, নামা ওই যে যাচ্ছে নামা। তো ওরা নামতে চায় নাই, নামে নাই, ওরাও ধাক্কা দিয়ে ফেলে লিফট আবার টিপ দিছে, দিয়ে নিচে নেমে গেছে। নিচে নামার পরে আবার মেইন গেট বন্ধ করে দিছে, মানে তাকে মেরে ফেলতে চাইছে। তখন অন্য একটা দারোয়ান দেলওয়ার এসে দরজা খুলে দিয়ে বলছে ভাইয়া পালা। ওই পালাই তারা মেডিকেলে আসছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম 10-12টা ছেলে হঠাৎ, আমি তো বলছি একটা চাদর দাও, দিল না মেডিকেলে, একটা চাদর দিল না শরীরটা ঢাকার জন্য। আমি কাঁদতেছি, আমি চুমা দিচ্ছি। আমার হঠাৎ মনে হলো যে আমি শুনছি মানুষ মারা গেলে পায়খানা হয়, তো আমার ছেলে যদি মরে গেছে হয়তো পায়খানা হয়েছে। আমি সব দিকে দেখলাম, দেখে প্যান্টের দিকে হাত ঢুকাইতে গিয়ে এখানে দেখি একটা প্যান্টের মধ্যে ট্যাগ লাগানো, মানে নতুন, পায়খানা পেশাব কিচ্ছু নাই, পরিষ্কার। আমি ওখানে কখনো ফিট হচ্ছি, কখনো উঠতেছি, এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে আবার এই 10-12 জন লোক, একদম এই আপনাদের মতো জোয়ান ছেলেরা, 22 থেকে 24 এরকম হবে। ওরা এসে বললো আন্টি আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে মেরে ফেলছে, আপনার ছেলে মারা গেছে, আমরা যদি এখন পোস্টমর্টম না করি তাহলে কিন্তু বিচার পাবো না। বলে কথা বলতে বলতে আমি না